হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটার মেন্স এক্সাম আছে তোমাদের 30 তারিখে, সেটার একটা প্র্যাকটিস সেট ডিসকাস করব। ঠিক আছে, এটা এখানে প্র্যাকটিস সেট 1 লেখা রয়েছে, এটা আজকে আমরা কিন্তু ডিসকাস করবো প্র্যাকটিস সেট 5 হিসাবে। ঠিক আছে, কারণ এর আগে 4টে আমাদের ইউটিউবে ক্লাস হয়ে গেছে, এটা 5 নম্বর ক্লাস। এবং আজকে হিস্ট্রি থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলো ডিসকাস করব। তার সাথে এই অপশন যেগুলো রয়েছে, অপশন থেকেও তোমাদের প্রশ্ন কী কী আসতে পারে সেগুলো আমরা ডিসকাস করে নেব। এবং তার সাথে বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার আগে, তাহলে কী হবে, তোমরা মানে কোন জায়গাটা ভুল করছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও, আজকে আমরা হিস্ট্রি করছি, একদিন জিওগ্রাফি করব, একদিন তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন করব। এবার পরীক্ষার আগে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং বাকি যে স্ট্যাটিক যেগুলো থাকে সেগুলো পড়বো অবশ্যই, এবং এই আগেকার ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো কী এসেছিল, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো এই কলকাতা মেডিকেল কলেজ এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1835 সালে। এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো, তার সাথে এখানে অপশন ডিতে রয়েছে দেখো 1857 সাল। তা এই সময় কী হয়েছিল? এই সময় হয়েছিল মহাবিদ্রোহ। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা মনে রাখবে, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। তার সাথে তোমরা আমি এনাদের সম্বন্ধে সবার সম্বন্ধে একটু ডিটেলস বলে দিই। ফার্স্ট দেখো, লর্ড ক্যানিংয়ের সম্বন্ধে 3টি টপিক আমি বলবো, যেটা তার সময় হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, যেটা এখান থেকে আসতে পারে। ফার্স্ট হচ্ছে লর্ড ক্যানিং হচ্ছেন শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। ঠিক আছে। সেকেন্ড, সত্য বিলোপ নীতি তিনি প্রত্যাহার করেছিলেন। লর্ড ক্যানিং সত্য বিলোপ নীতি প্রত্যাহার করেছিলেন এবং তার সময়ে মহাবিদ্রোহ ঘটেছিল। মহাবিদ্রোহ কবে হয়েছিল? 1857, কিছুক্ষণ আগেই পড়লাম। তাহলে এই 3টে টপিক লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল। এরপর দেখো, তার সাথে আরও অপশনে রয়েছে, অপশন সিতে দেখো ওয়ারেন হেস্টিং। তো ওয়ারেন হেস্টিং হচ্ছেন বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল। দেখো এখানে প্রথমেই এসছে প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তাহলে অ্যান্সার কী হচ্ছে? ওয়ারেন হেস্টিং। এবং তার আগে এটা মনে রাখবে, এই প্রথম গভর্নর জেনারেল হওয়ার আগে তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর, শুধু গভর্নর। ঠিক আছে, শেষ গভর্নর। সেকেন্ড, তার সম্বন্ধে যেটা মনে রাখবে, তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থা যেটা শুরুকে করেছিল, যেটা শুরু করেছিল রবার্ট ক্লাইভ, এটা মনে রাখবে। থার্ড কী হয়েছিল? তার সময় রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 সালে। তাহলে এমন যদি প্রশ্ন আসে, রেগুলেটিং অ্যাক্ট কার সময় পাস হয়েছিল? ওয়ারেন হেস্টিং। এগুলো সব মনে রাখবে। এর সাথে তারপরে দেখো অপশন বিতে তোমাদের যেটা রয়েছে লর্ড ওয়েলেসলি, তার সম্বন্ধে একটাই জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে, একটাই আসে, সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি কে পাস করিয়েছিলেন? লর্ড ওয়েলেসলি। এবং অপশন ডি ডালহৌসি আছে, ডালহৌসি সম্বন্ধে 4টে জিনিস বলবো যেটা তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে কি, তিনি বিধবা বিবাহ আইন পাস করেছিলেন কবে? 1856 সালে। সেকেন্ড, ডক্ট্রেন অফ ল্যাপসে বা সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। সত্য বিলোপ নীতি শুরু বা প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি। থার্ড, তিনি দাগ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এবং 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রেলওয়ে ব্যবস্থা বোম্বে টু থানে 1800, এখানে ডেটটা একটু এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো। 4 নম্বর যেটা হচ্ছে, তিনি 1853 সালে রেলওয়ে ব্যবস্থা শুরু করেছিলেন বোম্বে টু থানে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবার দেখো নেক্সট প্রশ্ন তোমাদের কি এসছে, বাঘা যতীনের পুরো নাম কি? এটা ম্যাক্সিমাম লোক প্রায় মানে কনফিউজ হয়ে যায় কোনটা অ্যান্সার হবে। তো এটা মনে রাখবে, বাঘা যতীনের পুরো নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? এটা আমরা সবাই জানি, বিভিন্ন এক্সামে আসে বারবার, তাই এটা তোমাদের কোশ্চেনটা রেখেছি। তো স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি উক্তি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মহাত্মা গান্ধীর উক্তি কি? ডু অর ডাই। সুভাষচন্দ্র বসুর উক্তি কি? দিল্লি চলো। তো এগুলো বেসিক জিনিস যেটা তোমাদের জানা দরকার। ভারতীয় বিপ্লবীবাদের জননী নামে ডাকা হয় কাকে? তো ভারতীয় বিপ্লবীবাদের জননী নামে ডাকা হয় ভিকাজি রুস্তম কামাকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। PN ঠাকুর কোন স্বাধীনতা সংগ্রামীর ছদ্মনাম? তো দেখো এটা হবে রাসবিহারী বসু। সরি, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, এটা রাসবিহারী নয়, রাসবিহারী বোস। তিনি PN ঠাকুর নামে ছদ্মনামে পরিচিত। স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র এর সার্থক রূপকার কে ছিলেন? তো এই স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র এর রূপকার ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন? তো এই স্বরাজ্য দলের প্রথম সম্পাদক ছিলেন অপশন ডি মতিলাল নেহেরু।
নেক্সট দেখো নো বিদ্রোহ কত সালে হয়েছিল, এই সালগুলো কিন্তু হিস্ট্রি থেকে খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখবে নো বিদ্রোহ হয়েছিল 1946 সালে। এবার এখানে অপশন সিতে দেখো 1931 সাল রয়েছে, এইটা ইম্পর্টেন্ট কারণ এই সময় কি হয়েছিল, সেকেন্ড গোল টেবিল বৈঠক, সেকেন্ড গোল টেবিল বৈঠক হয়েছিল 1931 সালে। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই সময় এই একটা মানে টোটাল 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সাল, 31 সাল, 32 সাল। এই দ্বিতীয়টাতে যেটাতে একমাত্র মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করেছিল, বাকিগুলোতে তিনি অ্যাটেন্ড করেননি। ঠিক আছে, তো সেই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। এরপর দেখো হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন, তো এটা মনে রাখবে হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং এটি হয়েছিল কখন, 1938 সালে। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে, মহাত্মা গান্ধী তিনি একটি মাত্র 1924 সালে বেলেগাঁও অধিবেশনে একমাত্র সভাপতি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, 1924 সালে বেলেগাঁও অধিবেশন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে গঠিত হয়, তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে, এই প্রশ্নটা তোমার জন্য রাখলাম, খুব ইজি প্রশ্ন। এবং ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন সেটাও কমেন্ট করে জানাবে। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন, তো ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্র রয়, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতা কে, তো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন সুভাষচন্দ্র বসু। এবং তার সাথে মনে রাখবে মহাত্মা গান্ধী লেখা বইটির নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বা মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ নামেও পরিচিত। এবং তার সাথে অপশন সিতে রয়েছে দেখো মৌলানা আবুল কালাম আজাদ, এনার ফেমাস বুকটির নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা আশা করি তোমরা সবাই জানো। এবং তার সাথে অপশন বিতে রয়েছে দেখো জওহরলাল নেহেরু, তো জওহরলাল নেহেরু লেখা 3টে মোস্ট ফেমাস বই আছে, সেই বইগুলো কি কি, 1 নম্বর হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেকেন্ড যেটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, ঠিক আছে, এটা মনে রাখবে অ্যান অটোবায়োগ্রাফি। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ইন্ডিয়া অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো পরের পেজে 40 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, ডু অর ডাই কোন ঘটনার সময়কার স্লোগান, তো এটা মনে রাখবে এটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের ঘটনার সময়কার স্লোগান। এবার এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে ভারত ছাড়ো আন্দোলন মানে হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা কখন হয়েছিল, এটি হয়েছিল 1942 সালে, ঠিক আছে। তার সাথে মনে রাখবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, 1919 সালে। ডান্ডি মার্চ কবে হয়েছিল, 1930 সালে। লবণ আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল, এটাও হয়েছিল 1930 সালে। এবার এখান থেকে আরেকটা তোমাদের কোশ্চেনটা টাফ করে দিতে পারে, যেহেতু তোমরা মেন্স এক্সাম দিচ্ছ, যে তোমাদের দিয়ে দেবে যে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, এটা তো আমরা জানি 1942 সালে। এবার এটা বলে দেবে কোন গভর্নর জেনারেল ভারত ছাড়ো আন্দোলনের সময় ছিল, ঠিক আছে, বা ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিল, খুব ইম্পর্টেন্ট, অনেকজনই কনফিউজ হয়ে যাবে। তো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল কবে, 1942, এবং এই সময় ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল লর্ড লিনলিথগো, একজনই, ঠিক আছে। এবং তার সাথে মনে রাখবে প্রথম যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কবে, 1919 সালে। এবং এই সময় গভর্নর জেনারেল কে ছিল, লর্ড চেমসফোর্ড বা লর্ড ক্লেমসফোর্ড, যা বলবে, ঠিক আছে। বি অপশানে যেটা রয়েছে ডান্ডি মার্চ কখন হয়েছিল, 1930 সালে। তখন কে গভর্নর জেনারেল ছিল, তখন গভর্নর ছিল লর্ড ইরউইন বা আরউইন, যা বলবে, লর্ড ইরউইন বা লর্ড আরউইন, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে। এবং তার সাথে লবণ আইন আমানো তখনও কিন্তু লর্ড আরউইনই ছিল, ঠিক আছে। এখানে তাহলে 4টে থেকে তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম। এবার দেখো এখানটা খুব ইম্পর্টেন্ট, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে, তো এটা মনে রাখবে যখন ইন্ডিয়া স্বাধীন হয়েছিল তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল, জে.বি. কৃপালিনী। এবং সে কোথায় এই অধিবেশনটা হয়েছিল, অধিবেশনটা হয়েছিল মিরাটে, ঠিক আছে, মিরাটে জাতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন হয়েছিল 1947 সালে। এবং সেখানকার যখন ভারত স্বাধীন হয়েছিল তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল জে.বি. কৃপালিনী। তার সাথে মহাত্মা গান্ধী বলেই দিলাম তোমাদের যে 1924 সালে ছিল তিনি, 1924 সালে তিনি একমাত্র কোন অধিবেশনে করেছিল, বেলেগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল একবারই, ঠিক আছে। তার সাথে মনে রাখবে নেক্সট প্রশ্ন
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো এই জাতীয় কংগ্রেস থেকে তোমাদের পরীক্ষায় আসে বিভিন্ন, বিশেষ করে পিএসসির পরীক্ষা তো অনেকবার এসছে এবং তোমাদের পুলিশের এক্সামও কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা মনে রাখবে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ে। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা মনে রাখবে, প্রথম এই জাতীয় কংগ্রেস এস্টাবলিশ কে করেছিল, প্রতিষ্ঠা কে করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল এ ও হিউম। ঠিক আছে, কবে প্রতিষ্ঠা করেছিল? 1885 সালে। ঠিক আছে, এটা প্রথম জিনিস হয়ে গেল। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে মুম্বাই বা বোম্বে, যা বলবে, ফার্স্ট সেশন হয়েছিল। এবং সেখানকার সভাপতি কে করেছিল? প্রথম সেশনে সভাপতিত্ব করেছিল WC ব্যানার্জি, মানে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। এবং এই অধিবেশনে টোটাল 72 জন প্রতিনিধি ছিল। ঠিক আছে, 72 জন প্রতিনিধি ছিল। নেক্সট যেটা মনে রাখবে, অপশন বিতে রয়েছে দেখো কলকাতা। কলকাতা অধিবেশন কখন হয়েছিল? সেকেন্ড সেশন হয়েছিল এটার। প্রথম সেশন মুম্বাই হয়েছিল, সেকেন্ড সেশন হয়েছিল কলকাতাতে, তাহলে 1886 সালে। এবং এটার তোমার সভাপতিত্ব কে করেছিল? দাদাভাই নৌরোজি। একবার মনে রাখো, দাদাভাই নৌরোজি। এবং এটাতে 436 জন প্রতিনিধি ছিল। অপশন সিতে দেখো সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন খুব মোস্ট ইম্পর্টেন্ট। সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। এই সময় কি হয়েছিল? এই সময় হয়েছিল কংগ্রেস ভেঙে গিয়েছিল, কংগ্রেস ভাঙন হয়েছিল। এবং এই সুরাট অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? রাসবিহারী ঘোষ। রাসবিহারী বসু নয় কিন্তু, রাসবিহারী ঘোষ। এবং অপশন ডিতে রয়েছে দেখো লাহোর। লাহোর অধিবেশন কখন হয়েছিল? 1929 সালে। এটাতে কে সভাপতিত্ব করেছিল? এটাতে সভাপতিত্ব করেছিল জওহরলাল নেহেরু। এবং এইটার সময় কি হয়েছিল? এর সময় পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। লাহোর অধিবেশনে 1929 সালে জওহরলাল নেহেরু সেটা সভাপতিত্ব করেছিলেন এবং এই সময় পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। তাহলে জাতীয় কংগ্রেস থেকে অনেকগুলো তথ্য তোমাদের জানিয়ে দিলাম। এবার দেখো সতীর্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? তো এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? তো হোম রুল লীগ এটা প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক 1916 সালে। খুব ইম্পর্টেন্ট। WC ব্যানার্জি তোমাদেরকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, কিছুক্ষণ আগেই বললাম। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে ইংরাজি অনুবাদ কে করেছিলেন? তো ইংরাজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। লোকহিতবাদ নামে কে পরিচিত? তো এটির অ্যান্সার হচ্ছে GH দেশমুখ। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো কতবার পড়া হয়ে গেল, উমেশচন্দ্র ব্যানার্জি, একই প্রশ্ন। বঙ্গভঙ্গ রদ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো দেখো বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905-এ, বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911-তে। কিন্তু এখানে তোমাদের কোশ্চেনটা টাফ করে দিতে পারে যে বঙ্গভঙ্গ যখন হয়েছিল 1905 সালে তখন 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 কে ছিল? তো তখন ছিল লর্ড কার্জন, এটা তো আমরা জানি। ঠিক আছে, এবার যদি বলা হয় 1911 সালে কে ছিল, তখন অনেকজন কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো 1911 সালে কে ছিল? লর্ড হার্ডিঞ্জে। আর একবার বলে দিচ্ছি, লর্ড হার্ডিঞ্জে ছিল বঙ্গভঙ্গ যখন রদ হয়েছিল। এবার দেখো 23 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে? তো এই শুদ্ধি আন্দোলনের প্রবক্তা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। বুড়িবালামের যুদ্ধের সাথে কোনটির নাম যুক্ত? তো এটার সাথে বাঘা যতীনের নাম যুক্ত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া কার রচনা? তো ডিসকভারি অফ ইন্ডিয়া এটি কার রচনা? এটি রচনা হচ্ছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, এবং তার সাথে মৌলানা আবুল কালাম আজাদের যেটা বললাম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অরবিন্দ ঘোষের একটা ফেমাস বই হচ্ছে দ্য লাইফ ডিভাইন। তো এটা খুব ইম্পর্টেন্ট, দ্য লাইফ ডিভাইন। তো এটা একটু পড়ে নেবে। তাহলে এই হিস্ট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমরা একটু পড়ে নিলাম। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এবং বলে রাখি, আমাদের পেড টেলিগ্রাম গ্রুপে তোমাদের ফুল মক টেস্ট চলছে। টোটাল 4টে মক টেস্ট হয়ে গেছে। এখনও তোমাদের পরীক্ষার আগে 7-8টা মক টেস্ট নেওয়া হবে। যদি কেউ জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।